দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন প্রবাসের স্বজন অনুষ্ঠানে ভিনুস হোসেন থেকে আপনাদের সাথে আছি আমি তুফাইল শিবু। আমাদের সাথে কথা বলার জন্য আজকে আছেন ভিনুস হোসেন থেকে লা ফ্রান্স ইনসুমিজ দলের হয়ে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচন করবেন এনকে নয়ন। আমরা আজকে কথা বলবো এনকে নয়নের সাথে। এনকে নয়ন, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আপনার কাছ থেকে আজকে আপনার ব্যক্তিগত জীবন এবং ফ্রান্সের যে মূলধারার রাজনীতি এসেছেন সেই আপনার যে রাজনৈতিক জীবন সেটা সম্পর্কে আপনি দর্শকদের বলবেন। তো প্রথমে জিজ্ঞেস করছি, আপনি কবে ফ্রান্সে এসেছেন? আমি ফ্রান্সে আসছি 2002-এ। শুধু আমি না, আমার দুই ভাই, মামা, মা বাবা সবাই আসছে, একসাথে আসছে আমরা 2002 থেকে আমাদের পথ চলা ফ্রান্সে আসা। আপনারা সবাই জানেন প্রথম আসলে যেটা সমস্যা হয়ে থাকে সেটা হলো ভাষাগত সমস্যা। সেম আমারও হয়েছে, কিন্তু আমার একটু কম হয়েছে, কারণ যত ছোটো সময় আসছি তো সেক্ষেত্রে ভাষাটা তাড়াতাড়ি শিখতে পারছিলাম। আমার ক্ষেত্রে এটা সুবিধা হয়েছে। দেন আমার স্টাডি শুরু হয়। আপনি যখন ফ্রান্সে এসেছিলেন আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স ছিল 10 বছর ছিল আমার। আচ্ছা, এই যে 10 বছরের একজন কিশোর নয়ন ফ্রান্সে এসেছে, তারপরে অনেক কাঠগড় পেরিয়ে অনেক দিন এখানে আপনি অতিবাহিত করেছেন। আজকে একজন যুবক নয়ন এবং এখানের যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি প্রার্থিতা করছেন। এই যে দীর্ঘ যে পথ চলা, সেই পথ চলা সম্পর্কে যদি দর্শকদের একটু বলতেন। আমার প্রথমে যেটা দিয়ে শুরু হয় সেটা স্টাডি। এখানে স্টাডি করছি আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি, দেন ডাবল মাস্টার্স করি। প্রথম মাস্টার ছিল অ্যাডমিনিস্ট্রেশন এশাঞ্জ ইন্টারন্যাশনাল এবং দুজন মাস্টার ছিল হলো কনসাই d'études de recherche। তো সেক্ষেত্রে আর কি মাস্টার শেষ করার পরে আমার কাজে ঢুকে পড়ি। আমি ইন্টারপ্রেটার হিসাবে জব করতেছি ইএসএম ইন্টারপ্রেটারের সাথে। তো সেখানে জব করার ক্ষেত্রে তারপরে আমার ইচ্ছাও জাগে যে আমি অনসেনিয়র হব, যেটা আর কি লেকচারার ইউনিভার্সিটিতে। কারণ অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে বাইরে থেকে আসছে, তারা এখানে লেকচারার হচ্ছে। তো আমারও আশা ছিল যে আমিও কেন না হতে পারবো, আমিও পারবো, অবশ্যই পারবো। তো সেক্ষেত্রে আমি অনসেনিয়র হিসেবে কাজ করতেছি এখন মালা ভ্যালি ইউনিভার্সিটিতে। দেন আমার রাজনীতিতে পথ চলা 2018 থেকে দানিয়েল সিমোনো, যে কিনা এবার মেয়রের ইলেকশন করবে প্যারিসে। তো সেক্ষেত্রে আমাকে ডাকানো হয়, তার ক্যাম্পেইন যেদিন লঞ্চ করা হয় সেদিন আমি ওখানে ছিলাম। যারা প্রবাসী আছে তাদের কি প্রবলেম হতে পারে ওই সাবজেক্টটা নিয়ে আমাদের তিনজনকে কাজ করতে দেওয়া হয়। আমি এখন ওই সাবজেক্ট নিয়ে কাজ করতেছি। দেন আমার বাসা যেহেতু একটু দূরে প্যারিস থেকে, তো সেক্ষেত্রে ভিনিওতে যেটা লা ফ্রান্স ইনসুমিজের যে একটা গ্রুপ আছে, সেক্টর আছে, ওটার আমাকে কো-অ্যানিমেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আমার পরের দিনই দায়িত্বটা দেওয়া হয় তাড়াতাড়ি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড দেখছে তারা পড়াশোনার স্টাডির, এবং দেখছে যে আমি অনেক ভালো কাজ করতে পারবো, এই কারণে আমাকে দায়িত্বটা দেওয়া হয়। দেন ইউরোপিয়ান যে ইলেকশনটা হয়, ইউরোপিয়ান ইলেকশনে আমি কাজ করে থাকি মানব অভির জন্যে। তো সেক্ষেত্রে এই কাজ করার পরবর্তীতে আমাদের 2020 ইলেকশন চলে আসে এবং আমরা মিটিং করি যে কে নমিনেট হতে পারে এবং কে থাকতে পারে। যারা কাজ করছে আমরা তো দেখতেই পারছি, যেহেতু আমি ওই ভিনুস হোসেনের একজন মেন কর্মী ছিলাম, আরও আমার সাথে আরও কে ছিল। তো সেক্ষেত্রে আমরা ডিসাইড করি কে হবে, এখন লিস্টটা আমরা তৈরি করি। আমাদের পক্ষ থেকে যে মেয়র হিসাবে লড়বে এবার, তার নাম হলো জন লুই পাসারিও। তার সাথে আরও অনেকে আছে যারা অভিজ্ঞত, এবং যারা ভিনুস হোসেনের মেয়রও ছিল তারাও আমাদেরকে সাপোর্ট করতেছে। তো সেক্ষেত্রে আমার এই পথ চলা। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখি যে ফ্রান্সে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা ফ্রান্সে আসার পরও বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকেন এবং এই রাজনীতিটাই বেশি প্রাধান্য দেন। তো এই জায়গায় শ্রুতির বিপরীতে এসে আপনি যে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, আপনি কীভাবে অনুপ্রেরণা পেলেন এই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার? আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে যারা আসি তো সেক্ষেত্রে তারা বেশিরভাগ রাজনীতি আশ্রয়ের জন্য আবেদন করে। আমি যেহেতু ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি, তো এখন বুঝতে পারতেছি যে তাদের কী সমস্যা হতে পারে। আগেও কিছু জানতাম, কিন্তু এত ডিপলি জানতাম না। তো সেক্ষেত্রে আমি ওইদিকে না গিয়ে, বাংলাদেশের সাইটে যেহেতু না গিয়ে আমি ফ্রান্সের মূলধারাতে আসি। কারণ আমি মনে করি যদি মূলধারা রাজনীতিতে না আসতে পারি, যেসব আমাদের প্রবলেম যেসবগুলো আছে, ফ্রান্সের যারা আছে তাদের যেসব প্রবলেম আছে, আমার সিটিতে যেসব প্রবলেম আছে, ওসব প্রবলেমগুলো আমি তুলে ধরতে পারবো এই মূলধারা রাজনীতিতে
তে জয়েন করলে, তা না হলে কিন্তু আপনি বলতে পারবেন কিন্তু ভায়া হয়ে যেতে হবে আপনাকে প্রবলেমগুলো উপরে উঠাতে হলে। কিন্তু আপনি যদি যে কোনো একটা দায়িত্ব যদি পান, তো সেক্ষেত্রে আপনার উপরে সবার সাথে লিঙ্ক থাকবে, আপনি মেয়রের সাথে কথা বলতে পারবেন। দেন আপনার যে ডিপার্টমেন্ট আছে এসন আমারটা যেটা বলতেছি, তার যে প্রেসিডেন্ট আছে তার সাথে আমি কথা বলতে পারবো, তো প্রবলেমগুলো তাড়াতাড়ি বলতে পারবো এবং সলভ করার চেষ্টা করতে পারবো। এমন না যে আমরা পার্লামেন্টে গেছিলাম কিছুদিন আগে, তো ড্যানিয়েল ওনের সাথে কথা হচ্ছে, বাংলাদেশের অনেক প্রবলেম তুলে ধরছি আমরা। এবং যখন আমি ফার্স্ট দেখা করি আমাদের যে প্রেসিডেন্ট, যে লাফং সাসমিজের প্রেসিডেন্ট যে, তো তার সাথে আমার দেখা হয় এবং সে অনেক আন্তরিক, এবং তার সাথে কথা বললে আপনি মনে করবেন যে এত কীভাবে মানুষ এত ভালো করে আপনাকে বোঝাতে পারে বা কনভিন্স করতে পারে। ঠিক আছে, জন উইমেল এমন একটা মানুষ, সেও কিন্তু বাইরে জন্মগ্রহণ করছে, জানি না অনেকেই হয়তো জানেন না, কিন্তু সেও কিন্তু মারক্কোতে জন্মগ্রহণ করছে। তারপর এখানে তার 2016-তে সেই লাফং সাসমিজে এইটা দলটা গঠন করে, দেন 2017-তে সে ইলেকশন করে এবং তার অনেক ভালো একটা পজিশন ছিল। আপনারা ধরতেই পারেন যে এক বছরে একটা দল কতটুকু এগোতে পারছে এবং তার সাথে কত মানুষ আছে। আচ্ছা, আপনারা যে নির্বাচন করবেন, নির্বাচনের ইশতেহার কি? আপনারা ভোটারের কাছে গিয়ে কী জন্য ভোট চাইবেন? আপনাকে একজন ভোটার কেন ভোট দিবে? আমাদের এই দলের যে ইশতেহারটা যেটা বলে থাকি, সেটা আমাদের যে প্রথম সেটা হলো ভিনো সোর্সিনে যেসব সিকিউরিটি প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। দেন পাশাপাশি যে থংসপাওয়ার ঘাতুই, আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে থংসপাওয়ার ঘাতুই কারা পাচ্ছে কিন্তু শুধুমাত্র যারা বৃদ্ধ তাদেরকে দেওয়া হয়, একটা কার্ড দেওয়া হয়। দেন যারা সেম আছে তাদেরকে দেওয়া হয়, যারা সমাজে আছে তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু অন্য সবাই কিন্তু টাকা দিয়ে কিন্তু ট্রান্সপোর্টেশন কার্ডটা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার সবার জন্য চাচ্ছি ফ্রিভাবে ট্রান্সপোর্টেশনটা যাতে হয়। এবং যারা পড়াশোনা করতেছে এখানেও কিন্তু ইনইগ্যালিটি আছে, ইনইগ্যালিটি সোশ্যাল। তো সেক্ষেত্রে এই ইনইগ্যালিটিটা আমরা চাচ্ছি না। এবং ক্যান্টিন যারা আছে, অনেকে আছে যারা ক্যান্টিনে যাচ্ছে কিন্তু টাকা দিতে পারতেছে না, তো দিতে চাচ্ছে না, তো তাদের জন্য আমরা ক্যান্টিন ঘাতুই করে দিতে চাচ্ছি, ফ্রি করে দিতে চাচ্ছি। এবং এনভায়রনমেন্ট অনেক বড় একটা প্রবলেম এবং একটা বড় একটা পয়েন্ট, যেটা কিনা নিয়ে সব দলই কাজ করছে, আমরাও এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো এই কারণ যত এখানে আপনি আসছেন যেহেতু ভিনোতে এবং আসছিলেন একবার, তো দেখতে পাচ্ছেন যে ভিনোতে অনেক কিন্তু বিল্ডিং হয়ে গেছে, এত বিল্ডিং হয়েছে যে এখন যে প্রকৃতিটা আমরা উপভোগ করতে পারতেছি না। তো যাতে এত বিল্ডিং না করে, ঠিক আছে, আমরা যে মানুষগুলো আছে এক্স্যাক্টলি পরিকল্পিত নগরায়ণ করতে চেষ্টা করতেছে। এবং অনেক হিস্টোরিক্যাল মনুমেন্ট আছে এখানে, ওখানটা আর কি ভেঙে ফেলার উদ্যোগও নেওয়া হচ্ছে যারা এখন দলে আছে তাদের ক্ষেত্রে থেকে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ফ্রান্সের যে পাথরিয়ামন বলে থাকে হিস্টোরিক্যাল প্লেসগুলোটা, ওটাকে সেভ করতে যাচ্ছি এবং এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এই ভিনো সোর্সিনে কিন্তু বাংলাদেশি কমিউনিটি নাই বা এখানে বাংলাদেশি ভোটার অনেক কম, কিন্তু তারপরেও আপনি যেহেতু একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি কমিউনিটির কাছে কীরকম সহযোগিতা প্রত্যাশা করছেন? ভিনোতে ঠিক বলছেন, বেশি না, আমি বলতে পারি যে শুধুমাত্র আমাদের ফ্যামিলিটাই থাকে। তো আমরা যারা ফ্রান্সে যারা অন্য সব বাংলাদেশি প্রবাসী আছে তাদের কাছে আমার এটাই প্রত্যাশা, আমাদের পাশে থাকবেন। আমরা নতুন একটা প্রজন্ম যারা কিনা এই ফ্রান্সের মূল রাজনীতিতে ঢুকতেছি, তো সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট এবং আপনাদের সাহস যদি আমাদের বাড়ান, তো আমাদের দেখা দেখিতে অনেক কিন্তু আসবে ফ্রান্সের রাজনীতিতে। এবং আমার মনে হয় যে আসা উচিত, কারণ বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকে আসছে, 90-তে বলেন 80-তে বলেন, অনেকে কিন্তু ছিল, তারা কিন্তু এই ধাপটা এই উদ্যোগটা নেয় নাই বা যায় না, জয়েন করে নাই। যদি নিত তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি প্রবাসীদের যেসব প্রবলেমগুলো এখন দেখা দিচ্ছে ওসব কিন্তু এতটা থাকতো কিন্তু এতটা না। ঠিক আছে। আচ্ছা, এবার কিন্তু দুইজন নির্বাচন করছেন, তো আপনি ছাড়া আরেকজন নির্বাচন করছেন। এর আগে আর কেউ কি ফ্রান্সে নির্বাচন করেছিল? বাংলাদেশি কেউ নির্বাচন করেছিল মূলধারা রাজনীতির সাথে? এর আগে আমাদের দুজনের আগে একজন করেছিল, আমি আর কি শুনতে পারছি, আমি একজাক্টলি জানি না, শুনতে পারছি যে প্যারিস 13 থেকে একজন লড়ছিল, কিন্তু বাংলাদেশি কমিউনিটির সাথে হয়তো বা তার এত কমিউনিকেশন আর কি কন্ট্যাক্টটা ছিল না, তো সেক্ষেত্রে সে হয়তো বা জানতে পারিনি আমরা অনেকেই। এবং আমরা জানি যে এখন একজন কমিশনার হিসাবে আছে, কিন্তু সে আর কি সে ইলেক্টেড না, সিলেক্টেড আছে একজন। তো আমি শুনছি সে এবছর আর কি দাঁড়াবে, তো সেক্ষেত্রে এখন আমি কনফার্ম না, তো আমার এটা শোনা কথা, আমি জানি না সত্যি। আপনি যদি নির্বাচিত হন তাহলে বাংলাদেশি কমিউনিটির জন্য কি করবেন?
আমি যদি নির্বাচিত হই তো সেক্ষেত্রে আমি প্রথমত আর কি বাংলাদেশি কমিউনিটির যেসব ভাই বোন আছে যারা প্রবলেম ফেস করতেছে, চেষ্টা করব যতটুকু পারি, আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। কারণ আমার তাদের কাছে প্রস্তাব করতে পারবো ফ্রান্সের সরকারের কাছে, তো সেক্ষেত্রে দেখতেও পারবো যে কতটুকু ইমপ্রুভ হয়েছে, কাজ হচ্ছে কিনা। এবং সাথে সাথে বাংলাদেশি যেসব ভাই বোন আছে তাদের কিন্তু এখনও আমি হেল্প করে যাচ্ছি। শুধুমাত্র রাজনীতিতে আসলেই যে হেল্প করা যায় তা কিন্তু না, সংগঠন আছে তাদের সাথে যুক্ত হয়েও কিন্তু আমি হেল্প করছি। এবং আমার একটা সংগঠন আছে, ফ্রান্স অ্যাসোসিয়েশন অফ চাইল্ড এডুক বাংলাদেশ, যেটা কিনা কাজ করে শুধুমাত্র বাংলাদেশে যারা আছে স্টুডেন্ট, নিডি স্টুডেন্ট, তাদের নিয়ে কাজ করে থাকি। আপনি শেষ কবে বাংলাদেশে গিয়েছিলেন? বাংলাদেশে যাওয়া হয়েছিল আমার প্রায় 2 বছর হয়ে গেল। আমি যতবার বাংলাদেশে গেছি আমার স্টাডির কারণে গেছি। শেষবার যখন গেছি তখন আমাকে কার্ফুর, যেটা ফ্রান্সের একটা বড় কোম্পানি, তারা আমাকে পাঠাইছিল বাংলাদেশে। তাদের ওখানে একটা ব্রাঞ্চ আছে, ওখানে দেখাশোনা করার জন্য। আচ্ছা, বাংলাদেশের এমন একটি বিষয় বলুন যেটা আপনার কাছে মনে হয় যে ফ্রান্স থেকেও ভালো, এরকম কোনো বিষয় কি আপনার চোখে পড়েছে? ফ্রান্স থেকে ভালো যেটা ভিন্ন আর ভালো কি। বলতে একটু ভিন্ন। ফ্রান্স থেকে ভিন্ন যেটা, সেটা হলো আর কি যে ফ্যামিলি যে জিনিসটা, ঠিক আছে, আমরা যে বন্ডিং হয়ে থাকি, ফ্যামিলির সাথে যে কন্ট্যাক্টটা থাকে এখানেও আছে, কিন্তু বাংলাদেশি বাবা আছে, ভাই আছে, বোন আছে, সবাই দাদা একসাথে দাদি যে একসাথে মিলেমিশে মিলে যে থাকার একটা থাকি, প্রবণতা ঠিক আছে, আছে, এক্স্যাক্টলি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে সবার এটা করা উচিত। ফ্রান্সের যে ফরাসি যারা আছে তাদের অনেকগুলো গুণ আছে, তো কোন গুণটা যেটা আমাদের মধ্যে নেই কিন্তু আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা তাদের মতো এগিয়ে যেতে পারবো? আমার কাছে যেটা আর কি ফ্রান্সের গুণটা যেটা ভালো লাগে সেটা হলো, আপনি যদি তাদের সাথে মিশতে চান, তারা কিন্তু আপনার সাথে মিশতে রাজি আছে। আপনাকে স্টেপটা নিতে হবে, তারাই কিন্তু পরবর্তী স্টেপটা নেবে। তারা কিন্তু আপনার দেখবেন যখন ফ্রান্স ভাষা শিখবেন, আপনি যত বলবেন তত কিন্তু শিখতে পারবেন। তাদের সাথে যাই যদি বলেন, আপনি যদি দু একটা ভুলও বলেন, তা কিন্তু আপনাকে কারেকশন করে দেবে, অন্য চোখে দেখবে না, কিন্তু যে ক্রিটিসাইজ করবে না যে এটা তোমার হয় নাই বা এটা এভাবে, সে বুঝে দেবে যে এটা উচ্চারণ এভাবে করতে হবে, এটা উচ্চারণ এভাবে। আর মানব অধিকারী দেশ, তো সেই ক্ষেত্রে অনেকে আসতেছে আশ্রয়ের জন্য আবেদন, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে এবং তারা অনেক হেল্পফুল আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আপনার এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনের প্রক্রিয়াটা কীরকম? মানুষ কীভাবে আপনাদের ভোট দিবে? আমাদের যে ফ্রান্সের যে নিয়মটা, মিউনিসিপ্যালিটির যে সিটি কর্পোরেশনের ভোটের নিয়মটা হলো, আপনার মেয়র থাকবে, মেয়র প্রার্থী যে আছে তার সাথে একটা লিস্ট থাকবে। ওই লিস্টটা ডিপেন্ড করবে আপনার যে শহরে আছেন ও শহরে কতজন নাগরিক আছে, কতজন বাসিন্দা আছে, তার উপর ভিত্তি করে। যেমন আমাদের এখানে আছে 32,000 লোক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে লিস্ট প্যানেলটা হবে 29 জনের একটা প্যানেল হবে। মেয়রকে শুধুমাত্র ভোট দিতে পারবেন, ডাইরেক্ট আমাকে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে এবং ডিপেন্ড করবে আপনি ওই লিস্টে কোন পজিশনে আছে। আপনাকে যদি প্রথম দিকে রাখা হয় তো সেক্ষেত্রে আপনাকে মেয়র অলরেডি থিঙ্ক করে রাখছে, যদি সে জিতে তাই আপনাকে ডেপুটি মেয়র হিসাবে দেবে। এবং আমরা যেহেতু এই লিস্টে আমরা করতেছি, তো সেক্ষেত্রে আমাদেরও চাহিদা আছে, আমরাও জানি যে আমাদের ডেপুটি মেয়র হিসাবে রাখবে যদি আমাদেরকে জিতে আমরা। এবং যারা পিছনে আছে, তার পরবর্তীতে আছে, তারা কাউন্সিলর হিসাবে তাদেরকে রাখা হবে। এবং এই কাউন্সিলর হিসেবেও ডিপেন্ড করবে যে আপনার কতজন ভোটার আছে, ওটার উপরে ভিত্তি করে আপনাকে কতজন কাউন্সিলর থাকতে পারবে ওটাও ডিসাইড করা থাকবে, অলরেডি ডিসাইড করা এখানে। আচ্ছা, এখানে বাংলাদেশে অনেক তরুণরা বর্তমানে ফ্রান্সে আসছে, জি। তো তরুণদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? তারা কিভাবে কাজ করলে সফল হবে, তাদের কি করা উচিত? তরুণরা যারা আছে আমি বলবো প্রথমত বাবা মার কথা শুনতে, কারণ বাবা মা যে অ্যাডভাইসটা দিবে তারা কিন্তু ভালো অ্যাডভাইসটা দিবে, কারণ তারা অনেক জীবনটাকে জানছে এবং জানে। তো সেক্ষেত্রে পড়াশোনা তার পরবর্তীতে করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং যেটা তার ইচ্ছা, মন থেকে যেটা চায় হতে, সেটা হতে হবে। এবং বাবা মাকেও আমি বলবো যে আপনার বাচ্চাকে কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন না, কারণ চাপিয়ে দিলে ওটা কিন্তু মন থেকে হবে না, ওটা করতে সে মোটিভেট হবে না। কিন্তু সে যেটা মোটিভেট হবে করতে, তাকে কিন্তু একাই ছেড়ে দেবেন, দেখবেন যে একাই করে আসছে এবং ভালো করে আসতেছে। এবং যারা তরুণ নতুন প্রজন্ম আসতেছে বাংলাদেশি, তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র ফ্রান্সের যারা আছে তাদের সাথেই না মিশে বাংলাদেশি যারা আছে তাদের সাথেও মিশবেন, দুটা কালচারকে নেবেন, দেখবেন যে অনেক কিছু শিখতে পারতেছেন তাড়াতাড়ি। এবং ভাষাটাও শিখবেন, বাংলাদেশি ভাষাটাও শিখবেন, কারণ ল্যাঙ্গুয়েজটা
সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে তো ভাষা। এই ফ্রান্সের ভাষাটা আসলে অনেক কঠিন, যে কারণে অনেকেই চাইলেও অনেক কিছু করতে পারছে না। হ্যাঁ, ফ্রান্সের ভাষাটা ঠিক বলছেন, এটা অনেক বড় প্রবলেম। যারা বড় হয়ে আসে তাদের জন্য একটু বড় প্রবলেম, এবং তাদের প্রবলেমটা থাকে কারণ হলো তারা এসেই কাজে ঢুকে যায়, তারা প্র্যাকটিস করে না। ফ্রান্স ভাষাটা প্র্যাকটিস করে না, এটা হলো প্র্যাকটিসের বিষয়। যত প্র্যাকটিস করবেন তত পারবেন। এবং যারা বাবা মা যারা আছে এবং তাদের সন্তান যারা স্কুলে যাচ্ছে, তাদের সাথে আমি বলবো যে ফ্রান্সে ভাষাতে কথা বলতে, কারণ তাদের ফ্রান্স লেভেলটাও আরও উন্নত হবে। এবং বাংলাদেশে যারা কথা পারতেছে না, বাংলা কথা যারা পারে না, তাদেরকে বলবো, বাবা মাকে তাদেরকে বলবো যে অল্প সময় হোক তাদের সাথে বাংলা কথাটাও বলবেন, তাদেরকে বাংলা ভাষাটাও শেখাবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি 2-3টা ল্যাঙ্গুয়েজ পারেন, একটা কোম্পানির জন্য আপনি একটা অ্যাসেট, ঠিক আছে, এবং আপনার ভবিষ্যৎটাও অনেক ভালো হবে। আচ্ছা, এখানে অনেকগুলা সংগঠন আছে, কমিটি আছে, নেতা আছে, কিন্তু এই যে সবাই একত্রিত না, এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন যে সবাই যদি একত্রিত হয়ে কাজ না করে, তাহলে ফ্রান্সের যে কমিউনিটি, যেটা একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করা যাবে না? এক্ষেত্রে আপনার পরামর্শ কী হতে পারে? আমার পরামর্শ হলো কাজ করা, কারণ আপনারা যদি সবাই একত্রিত হন তো সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে না। যদি একত্রিত সবাই মিলে একটা ডিসিশন নেন, সবার কিন্তু চাহিদা, সবাই কিন্তু তার যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে কাজটাকে করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি এক জায়গায় এক দল হলো, আরেক জায়গায় আরেক দল হলো, আরেক জায়গায় আরেক দল হলো, তো সেক্ষেত্রে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আপনাদের যে ফোর্সটা থাকবে ওটা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে। কিন্তু একটা কাজ করতে যদি সবাই এগিয়ে আসে, তখন কিন্তু ভালো হবে জিনিসটা করলে। এবং আমার মনে হয় এটা করা উচিত। এবং বাংলাদেশি যারা আছে এবং ফ্রান্সের কাছে, কিন্তু ফ্রান্সের মানুষের কাছে বাংলাদেশি কমিউনিটিটা কিন্তু হলো আমরা সুদে আর কি, তার মানে হলো আমরা একত্রিত আছে, নিজেদের টান আছে ভিতরে। একজনের কষ্ট থাকলে, একজনের দুঃখ দেখলে আমরা কিন্তু এগিয়ে যাই। এবং আশা করবো এটা যাতে দল না হয়ে একত্রিত হয়ে যাতে কাজটা করতে পারে, এটা আমার প্রত্যাশা। এটা সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাইবো, যে বাংলাদেশিরা প্রায়ই ছিনতাই এবং যে চুরির শিকার হয়, তো এর প্রতিকারটা কি, বা এটা কেন হচ্ছে এগুলা? এটা হওয়ার কারণ হলো আমাদের যখন বাংলাদেশিদের এবং যারা এশিয়ান থেকে যারা আসে তাদের যখন অ্যাটাক করা হয়, ছিনতাই করা হয়, তারা কিন্তু পথে প্ল্যান করে না, পুলিশের কাছে যায় না। কেন যায় না হলো তাদের প্রথমত তাদের কাগজ থাকে না অনেকেরই, তো ভয় পায় যে আমি গেলেই পরে আমাকে কি ধরে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা, বাংলাদেশ অন্য কিছু করবে কিনা, আমার এগেনস্টে কিছু করা হবে কিনা। কিন্তু নিয়মটা কিন্তু এরকম না। ফ্রান্সের নিয়ম হলো আপনি যদি ভিকটিম হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার কাগজ থাকা বা না থাকা একই জিনিস, আপনার জাস্টিস আপনাকে দিবেই তারা। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ভয় পাবেন না। যদি আপনাদের সাথে কিছু আনজাস্টিস হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা পুলিশের কাছে যাবেন, জুরিস্ট আছে, অ্যাডভোকেট আছে, তাদের সাথে পরামর্শ করবেন, আপনাদের অবশ্যই হেল্প করবে। এবং যদি একা একা থাকেন তাহলে কিন্তু এটা হবে না, এটা সবার সাথে শেয়ার করবেন এবং পুলিশের কাছে যাবেন, তারা আপনাদের সাহায্য করবে অবশ্যই। আপনি নির্বাচিত হন আমাদের বাংলাদেশের গর্ব, আপনি নির্বাচিত হন আমাদের, এবং আপনার পথ ধরে বাংলাদেশিরা এগিয়ে আসুক ফ্রান্সের মূলধারা রাজনীতির সাথে। সর্বশেষ সিলেট ভিশন টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। আপনাদের অনেক ধন্যবাদ। সিলেট ভিশন টিভির জন্য অনেক শুভকামনা রইল, এবং আশা করব যে শুধুমাত্র ফ্রান্সে না, আরও সব যাতে ওয়ার্ল্ড ওয়াইড টিভিটা হয়ে যায়। এবং আমরা চাইবো যারা ফ্রান্সে আছে তাদের পাশে আপনারা থাকবেন, তাদের সমস্যাগুলোর কথাও শুনবেন, কারণ আপনারা কিন্তু অনেক বড় একটা পার্ট, মিডিয়াও কিন্তু অনেক বড় একটা পার্ট। তো সেক্ষেত্রে আমি চাইবো এটা যাতে ইকুয়ালভাবে পার্টটা পালন করে যান আপনারাও, এটা আমার চাহিদা। এতক্ষণ আমরা কথা বললাম এনকেনের সাথে, যিনি এবার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ডেপুটি মেয়র হিসেবে প্রার্থিতা মনোনয়ন পেয়েছেন। আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।